ওকে, তো এবার আমরা দেখব যে মেডিকেল এক্সাম ফর ভিজিটার স্টুডেন্টস এন্ড ওয়ার্কার্স মেডিকেল এক্সাম লাগবে কি লাগবে না। তো মেডিকেল এক্সামের আর্টিকেলটা আমরা পড়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে গিয়ে দেখে নিব যে আমাদের আসলে মেডিকেল এক্সামের কি দরকার আছে নাকি নেই। এখানে যদি যাই ফাইন্ড আউট ইফ ইউ নিড এ মেডিকেল এক্সাম, এখানে যদি যাই দেন এখানে লেখা আছে যে ইফ ইউ আর অ্যাপ্লাইং টু বিকাম আ টেম্পোরারি রেসিডেন্ট অফ কানাডা ইউ মাস্ট হ্যাভ আ মেডিকেল এক্সাম ইফ ইউ want to come to Canada for more than 6 months, 6 মাসের বেশির জন্য যদি আমি কানাডাতে আসতে চাই, have lived or traveled 6 months in certain countries or territories in the year before you come to Canada, মানে কিছু কিছু নির্দিষ্ট দেশে আমি থেকেছি অথবা ট্রাভেল করেছি কিনা previous 6 months এ কানাডা আসার আগে। You need a medical exam if there is a yes in the second column. এই সেকেন্ড কলামে যদি একটা yes থাকে, যেখানে যেরকম আফগানিস্তানের জন্য yes আছে, তার মানে বুঝতে হবে মেডিকেল এক্সামের দরকার আছে। এই মেডিকেল এক্সামটাকে তারা বলছে ইমিগ্রেশন মেডিকেল এক্সাম, IME. Okay, countries are listed alphabetically. Alphabetically countryগুলো দেওয়া আছে. Certain overseas locations may also be listed under the country or sovereignty, such as United Kingdom. Okay, তো আমাদের এখন যেহেতু বাংলাদেশ দরকার, আমি জাস্ট এখানে সিম্পলি বাংলাদেশ লিখে টাইপ করবো। সেখানে বাংলাদেশ সেকেন্ড কলাম আমি দেখতে পাচ্ছি ইয়েস লেখা, তার মানে ইমিগ্রেশন মেডিকেল এক্সামটা দরকার আছে, তার মানে ইমিগ্রেশন মেডিকেল এক্সাম করতে হবে। অলরাইট, তো আমরা এখন মেইন আর্টিকেলে চলে যাই। মেইন আর্টিকেলে চলে গেলে আমরা এখানে দেখতে পারি যে এখানে এই পেজের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে, এখানে লিস্ট করে দেওয়া আছে। এখানে কারো যে ইনফরমেশনটা একদম খুব তাড়াতাড়ি দরকার, সে জাস্ট এই ইনফরমেশনে জাম্প করলে চলে যাবে। এই লিঙ্কগুলোতে ক্লিক করলে এই পেজেই ওই ইনফরমেশনে জাম্প করে নিয়ে যাবে। আচ্ছা, এখন এখানে আমরা দেখবো যে হু নিডস আ মেডিকেল এক্সাম। যারা নাকি কানাডাতে 6 মাসের কম সময়ের জন্য যাবে তাদের মেডিকেল এক্সাম দরকার হবে না, আনলেস তারা কিছু সার্টেন জবের মধ্যে ইনভলভ হয়, এটাই এখানে লেখা আছে। আর এখানে কিছু জবের উল্লেখ করা আছে যে জবগুলো করতে গেলে মেডিকেল এক্সামটা করতে হবে। তো এখানে দুইটা পয়েন্টে ভাগ করা আছে, একটা জবস দ্যাট ব্রিং ইউ ইনটু ক্লোজ কন্ট্যাক্ট উইথ পিপল, এবং আরেকটা হচ্ছে এগ্রিকালচারাল ওয়ার্কার্স হু হ্যাভ ভিজিটেড অর লিভড ইন ওয়ান অফ দিস কান্ট্রিজ। ওকে, তারপর এখানে বলা আছে ইফ ইউ প্ল্যান টু স্টে মোর দেন 6 months ইউ নিড এ মেডিকেল এক্সাম ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দিস অ্যাপ্লাইজ টু ইউ। To live in one or more of these countries or territories or at least 6 months in a row within the last year, or you will come to Canada to work in a job which public health must be protected. এই আগের কথাগুলি, you're applying for a parent and grandparent supervision. If you need a medical exam, the visa office will tell you what to do next. মেডিকেল এক্সামের যদি দরকার হয়ে থাকে তাহলে ভিসা অফিস আপনাকে বলবে যে কি করতে হবে, কিন্তু এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন আমাদের রয়েছে, ওটা আমরা পরবর্তীতে দেখবো। তার আগে আমরা এখানে দেখে নিই যে কে আমাদের মেডিকেল এক্সামটা করতে পারবে। তো এই যে প্যানেল ফিজিশিয়ানের যে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে যারা রয়েছে শুধুমাত্র তারাই মেডিকেল এক্সামটা করতে পারবে। আপনার কোনো পরিচিত ডাক্তার কিন্তু সে এক্সামটা করতে পারবে না। এখন প্যানেল লিস্টে যদি কেউ আপনার পরিচিত হয়ে থাকে সেটা ভিন্ন কথা। ওকে, তো এখানে কি বলেছে, আপনারা বলেছে যে দ্য প্যানেল ফিজিশিয়ান ডাজন্ট মেক দি ফাইনাল ডিসিশন অ্যাবাউট ইউর মেডিকেল এক্সাম। আপনার মেডিকেল এক্সাম সম্পর্কে প্যানেল ফিজিশিয়ান ফাইনাল ডিসিশনটা করবে না, এটা অথরিটি করবে। ইফ দেয়ার ইজ এ প্রবলেম উইথ ইউর মেডিকেল এক্সাম উইল কন্ট্যাক্ট ইউ ইন রাইটিং, মানে তাহলে লিখিতভাবে আপনার সাথে যোগাযোগ করবে যদি কোনো মেডিকেল এক্সামে কোনো প্রবলেম তারা পায়। এরপরে ফাইন্ড এ প্যানেল ফিজিশিয়ান টু পারফর্ম ইউর এক্সাম, এখানে দিলে আমি ফিজিশিয়ান খুলতে পারবো, যে আমার এখানে কে কে ফিজিশিয়ান আছে সেটা আমরা দেখতে পারবো। আর এখানে দেখি লিস্ট অফ প্যানেল ফিজিশিয়ানস আমরা যাই। আচ্ছা, এখানে হচ্ছে যে কান্ট্রির নামটা দিতে হবে, কান্ট্রি আমরা এখানে দিয়ে দিব বাংলাদেশ, সার্চ দিব। ওকে, the following panel physicians are available in this country ordered by city. যে সিটি ঢাকা, ঢাকাতে কি আছে, অ্যাড্রেস কোথায়, টেলিফোন নাম্বার কি, স্পোকেন ল্যাঙ্গুয়েজ কি কি ভাষায় সে কথা বলতে পারে, এইভাবে এখানে লিস্ট দেওয়া আছে যারা মেডিকেল টেস্টটা কন্ডাক্ট করতে পারবে। তো আমরা এখন একটু ব্যাকে যাই। ওকে, এখন এই যে ফাইন্ড এ প্যানেল ফিজিশিয়ান, এখানে যদি আমরা যাই টু পারফর্ম ইউর এক্সাম, তাহলে দেখবেন যে সেম জায়গাটাতেই কিন্তু আসলে চলে আসতেছে। এন্ড আমি যদি এখানে বাংলাদেশ দিই, আবার দিচ্ছি, ঠিক আছে, তাহলে দেখবেন যে সেম জিনিসটা একই, দুইটা লিঙ্ক এখানে আলাদা করে দিয়ে রেখেছে। আচ্ছা, তাহলে হয়ে গেল হু ক্যান ডু ইউর এক্সাম। এখন আমরা দেখবো যে হোয়েন টু গেট ইউর মেডিকেল এক্সাম। You can either get your medical exam before or after you apply. এই যে এটার কথা আমি বলেছিলাম যে আপনি আগেও করতে পারেন অথবা পরেও করতে পারেন। হ্যাঁ, তো গেটিং অ্যান এক্সাম বিফোর ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে মেডিকেল এক্সাম করে সেই এক্সামের যে কাগজটা থাকবে ওটা সহ আপনি আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে এটাকে বলা হবে আপফ্রন্ট মেডিকেল এক্সাম। You have the option of getting an exam before you apply. This is called an upfront medical exam, যে upfront medical exam. To get one, contact a panel physician directly. ওই panel physician এর সাথে আপনার যোগাযোগ করতে হবে directly. You can get one if you apply to ভিজিটের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করেন, এবং আমাদের ক্ষেত্রে স্টাডির জন্য যদি অ্যাপ্লাই করা হয়ে থাকে সেক্ষেত্রে এটা ওয়ার্ক স্টাডি।
ওকে, then getting an exam after you submit your application, এটা হচ্ছে দ্বিতীয়টা। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে এক্সামের করার সুবিধা রয়েছে সেটা হচ্ছে will send you instructions on how to get your medical exam done. You must go for your medical exam within 30 days of receiving these instructions. If you don't follow these instructions, we may refuse your application. তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে মেডিকেল এক্সামটা করা একটু রিস্কি, কারণ আপনাকে যখন বলবে তার থেকে মাত্র 30 দিনের ভিতরে আপনার মেডিকেল এক্সামটা করে জমা দিতে হবে, মানে সাবমিট করতে হবে আপনার। তো এর মধ্যে যদি আপনি সাবমিট করতে না পারেন, আপনার কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটাই তারা রিফিউজ করে দেবে। এর থেকে ভালো হয় যে আপনি যদি আপফ্রন্ট মেডিকেল এক্সামটা করেন, কারণ আমরা তো এখানে সার্চ দিয়ে দেখলাম যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসি, সো বাংলাদেশ থেকে গেলে আপনার মেডিকেল এক্সামটা করতে হবেই। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা যে আপফ্রন্ট করে নেওয়াটাই ভালো, কারণ ওই 30 দিনের ভিতরে আপনি প্যানেল ফিজিশিয়ানকে পাবেন কিনা, বা সে আপনার মেডিকেল এক্সাম করে রিকোয়ার্ড কাগজপত্র প্রিপেয়ার করে দেন সাবমিট করতে পারবে কিনা, এটা কিন্তু একটু সংকীর্ণ হয়ে যেতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা ডিফারেন্টভাবে যেভাবে জাজমেন্ট দেখতে চান। ওকে, তারপরে হোয়াট টু ব্রিং, কি আনতে হবে এই ইয়ের জন্য, টেস্টের জন্য। when you go to your appointment for the medical exam, you must bring কি আনতে হবে। প্রপার আইডেন্টিফিকেশন কি বলছে যে একটা গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি কার্ড অথবা ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ সাচ পাসপোর্ট অর ন্যাশনাল আইডেন্টি কার্ড, যেটার কথা বলছে। ইউ মে অলসো ইউজ আ কানাডিয়ান ড্রাইভার্স লাইসেন্স বাট অনলি ইন কানাডা। আপনি যদি কানাডাতে থেকে থাকেন তাহলে এটা ইউজ করতে পারবেন, যেহেতু কানাডাতে আপনি থাকবেন না সেই ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারবেন না। ওকে, আর যদি থেকে থাকেন তাহলে করতে পারবেন। আই গ্লাসেস অর কন্ট্যাক্ট লেন্সেস ইফ ইউ ওয়্যার দেম, আপনি যদি চশমা পরে থাকেন আপনার অবশ্যই চশমা নিয়ে যেতে হবে। এনি মেডিকেল রিপোর্টস অর টেস্ট রেজাল্টস দ্যাট ইউ হ্যাভ ফর এনি প্রিভিয়াস অর এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন, আপনার যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে তাহলে সেই মেডিকেল কন্ডিশনের কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। এ লিস্ট অফ ইউর কারেন্ট মেডিকেশনস, আপনি যদি কোনো মেডিকেশনসের উপরে থাকেন, মানে আপনার যদি কোনো রুটিন ওষুধের উপরে আপনি থাকেন, যে আপনার হয়তো প্রতি সপ্তাহে একটা করে এই ওষুধ খেতে হয়, অথবা সকালে একটা রাতে একটা, এভাবে আপনি কোনো মেডিকেশনের উপরে আছেন, সেক্ষেত্রে লিস্ট অফ মেডিকেশনটা আপনাকে নিতে হবে। তারপরে দ্য মেডিকেল রিপোর্ট ফ্রম IM 1017E if you don't have an upfront medical exam. ওকে, মানে যদি আপফ্রন্ট মেডিকেল এক্সামটা না করা হয় সেই ক্ষেত্রে এই ফর্মটা আবার দরকার হবে। উইল সেন্ড ইউ দিস ফর্ম, তারাই আপনাকে এই ফর্মটা পাঠাবে। ঠিক আছে, তো এই ফর্মের ঝামেলা থেকেও বাঁচার জন্য আমার কাছে মনে হয় আপফ্রন্টটা বেটার। দেন এরপরে if the panel physician doesn't use e-medical, you must bring 4 recent photographs. Contact the panel physician before your appointment to find out. আপনাকে আগে ফিজিশিয়ানকে জিজ্ঞেস করে নিতে হবে, তার মানে আপনি যখন ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করবেন তখন আপনাকে ফিজিশিয়ানকে জিজ্ঞেস করে নিতে হবে যে সে কি ই-মেডিকেল ইউজ করে কিনা। সে যদি ই-মেডিকেল ইউজ করে থাকে সেক্ষেত্রে আপনার ফটোগ্রাফস নিতে হবে না, সে যদি ই-মেডিকেল ইউজ না করে থাকে সেক্ষেত্রে কিন্তু মাস্ট আপনাকে ফটোগ্রাফগুলো নিয়ে যেতে হবে। তো ই-মেডিকেল কি আমরা সেটা দেখি, এবং 4 রিসেন্ট ফটোগ্রাফস যে এগুলোর ইনস্ট্রাকশনগুলো আমরা এখন একটু করে দেখবো। তো আমরা চলে যাই ই-মেডিকেলে। আচ্ছা, এই যে ই-মেডিকেলটি কি এখানে বলছে an online tool that doctors approved by IRCC to do on medical exams used to record and send immigration medical exam IME results to IRCC, মানে এটা অনেকটা একটা পোর্টালের মতো, অনলাইন পোর্টালের মতন, যেখানে তারা আপনার IME রিপোর্টটা আপলোড করবে IRCCর কাছে, এবং IRCC তখন আপনার IME রিপোর্টটা দেখতে পারবে, রিপোর্টের রেজাল্টগুলো দেখতে পারবে। ইট ইজ মোর অ্যাকুরেট, কনভিনিয়েন্ট অ্যান্ড ফাস্টার দেন পেপার বেসড প্রসেসিং, এটাই এখানে বলে রেখেছে। এখন আমরা দেখবো যে ফটোগ্রাফ, আমাদের যদি ফটোগ্রাফ নিয়ে যেতে হয় সেক্ষেত্রে ফটোগ্রাফের কি কি স্পেসিফিকেশন আছে, কি কি রিকোয়ারমেন্টস রয়েছে। তো এখানে দেখেন যে বলেছে প্লিজ রিভিউ ব্রোশার PDF এত ফর ফার্দার ফটো এক্সাম্পলস। আপনি যদি আরো ফটো এক্সাম্পল চান সেক্ষেত্রে এই ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমার মনে হয় না যে আর দেখার দরকার আছে, এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে কিরকম হতে হবে। এখানে টিক মার্ক দাও, মানে এই এক্সাম্পলের মতো হতে হবে, আপনি এরকম মুখ উঁচু করে রাখতে পারবেন না, সাইড করে রাখতে পারবেন না, অথবা কোনো পোজ দিতে পারবেন না। সাধারণত আমরা পাসপোর্ট সাইজের যে ছবিগুলো তুলে থাকি সেটাই হতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, এটা আমরা এখানে একটু পরে পড়বো। তো এখানে বলেছে দ্য ফেস মাস্ট বি square to the camera with a neutral expression, মানে যে কোনো এক্সপ্রেশন থাকা যাবে না, neither frowning nor smiling, with the mouth closed, একদম রবটের মতো একটা ছবি তুলতে হবে। If the photographs do not meet the specification, you will have to provide new photographs before your application can be processed. তার মানে আপনি যদি এরকম পোজ দেওয়া কোনো ছবি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আবার নতুন করে ছবিগুলো প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস, প্রোভাইড 2 photographs of yourself with your application, অ্যাপ্লিকেশনের সাথে আপনার ওই ফটোগ্রাফটা প্রোভাইড করতে হবে। Your photographs must comply with the specifications below. If the photographs do not meet the specifications, you will have to provide new photographs before your application can be processed. তার মানে এই যে একটু আগের কথাটাই যে নতুন করে আপনার আবার ছবি পাঠাতে হবে। Photographs must be printed on quality photographic paper.
ঠিক আছে, এটা ওই পাসপোর্ট সাইজের আমাদের যে ছবির জন্য যে কাগজগুলো থাকে ওগুলোতে প্রিন্ট করলে হবে। আপনি আবার A4 সাইজের কাগজ যদি বাসা থেকে প্রিন্ট করে নিয়ে যেতে চান সেক্ষেত্রে ওটা কিন্তু হবে না। ঠিক আছে, ওটাই হচ্ছে ফটোগ্রাফিক পেপারের কথাটা বলে যায়। দেন এখানে হচ্ছে আমাদের স্পেসিফিকেশনস, দ্য ফটোগ্রাফস মাস্ট বি আইডেন্টিক্যাল অ্যান্ড টেকেন উইথিন দ্য লাস্ট 6 months, লাস্ট 6 মাসের মধ্যে ছবি হতে হবে। দে মে বি আইদার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর কালার। The photographs must be clear, well defined and taken against a plain white or light colored background. এটার কথাই বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা হয় সাদা হতে হবে অথবা এখানে বলেছে লাইট কালার ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা হয় সাদা হবে না হলে লাইট কালার হবে, ডিপ কালার যাতে না হয়। তো আমার কাছে মনে হয় যে সাদা করাটাই বেটার, কারণ আপনার কালারের ক্ষেত্রে এক একজনের প্রেফারেন্স এক এক রকম। আমাদের মানুষের ক্ষেত্রে যে অনেকের কাছে যেটা লাইট কালার মনে হয় অনেকের কাছে সেই কালারটাই আবার মনে হচ্ছে যে না এটা একটু ডিপ হয়ে যাচ্ছে। তো এই ধরনের জাজমেন্ট থেকে বাঁচার জন্য আমার মনে হয় হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে পারলে একদম সেফ থাকা যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আবার শেয়ার করলাম। ওকে, এরপরে দেখা যাচ্ছে যে ইউর ফরেস্ট মাস্ট বি স্কোয়ার, এটা আগে বলা হয়েছিল যেটা সেটাই। দেন ইউ মে ওয়্যার নন টিন্টেড কি বলছে প্রেসক্রিপশন গ্লাসেস অ্যাজ লং এজ ইউর আইজ আর ক্লিয়ারলি ভিজিবল, মানে আপনি চশমা করে ছবি তুলতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার চোখটা দেখা যাচ্ছে। মানে অনেক সময় আমরা ছবি তোলার সময় কিন্তু চশমা থাকলে চশমাতে একটা কি বলবো একটা রিফ্লেকশন হয় অথবা একটা লাইট দেখা যায় যার ফলে চোখটা ঠিকমতো দেখা যায় না। তো চোখ যাতে আপনার দেখা যায় সেটা খেয়াল রাখবে। মেক শিওর দ্যাট দ্য ফ্রেম ডাজ নট কভার এনি পার্ট অফ ইউর আইস। সানগ্লাসেস আর নট অ্যাকসেপ্টেবল, কারণ সানগ্লাস করলে তো পুরোটা কালো হয়ে যাচ্ছে যার ফলে আপনার চোখ কিন্তু একবারে দেখাই যাবে না। সো এটা এমনিতেই বোঝা যাচ্ছিল। ওকে, এরপরে a hair piece or other cosmetic accessory is acceptable if it does not disguise your normal appearance. ঠিক আছে, তার মানে আপনি আপনার যদি উইক থাকে আপনি উইক পরতে পারবেন শুধুমাত্র এই কেসে যে উইকটা আপনার আইডেন্টিটিটাকে ডিসক্লোজ না করে, মানে এটা যে আপনি সেটা যাতে চিনা যায়, আপনি যেন ডিসগাইজের জন্য উইক না পরে থাকেন সেটাই। If you must wear a head covering or for religious reasons, make sure your full facial features are not obscure. ওকে, এটা আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি। ফটোগ্রাফ অ্যান্ড হেড সাইজ স্পেসিফিকেশনস, এই যেখানে ফটোগ্রাফ আর হেড সাইজ স্পেসিফিকেশন এখানে বলা আছে। ফ্রেম উইডথ 35 মিলিমিটার আর এখানে ফ্রেম হাইট হচ্ছে 45 মিলিমিটার। এই সাইজের ফটোগ্রাফ হতে হবে। দ্য ফ্রেম সাইজ মাস্ট বি অ্যাট লিস্ট 35 millimeter by 45 millimeter. The photographs must show the full front view of the head with the face in the middle of the photograph and include the top of the shoulders. মানে আপনার শোল্ডার গুলো দেখা যেতে হবে, টপ মানে যে শোল্ডারের টপ জায়গাটাও এখানে দেখা যেতে যায় সেটা এনশিওর করতে হবে। ওকে, এরপর বলা হচ্ছে the size of the head from chin to crown must be between 31 millimeter and 36 millimeter. Crown means the top of the head, or if they are obscured by hair or head covering, where the top of the head or skull would be if it could be seen. Acha, if the photographs do not meet the specification, you will have to provide new photographs before your application can be processed. এটা বারবার তারা বলছে এটাই। এরপর এখানে ফটোগ্রাফ স্পেসিফিকেশনস এখানে দেওয়া আছে, ইউ মে প্রিন্ট দিস অ্যান্ড ব্রিং ইট উইথ ইউ টু দি ফটোগ্রাফার। মানে আপনি এই যে পিডিএফ রয়েছে মানে যে স্পেসিফিকেশনগুলো রয়েছে এগুলো আমরা একটু আরেকটা ট্যাবে ওপেন করে গিয়ে দেখি। এটা আপনি প্রিন্ট করে আপনার ফটোগ্রাফারের কাছে নিয়েও যেতে পারেন, তাকে দেখিয়ে বলবেন যে আমার ছবিগুলো যাতে এরকমভাবে হয়। ঠিক আছে, এই যে এটা আপনি দেখিয়ে তাদেরকে কাগজটা দেখে আপনি বলতে পারবেন যে আমার ছবিগুলো যাতে এরকম হয়, যে গ্রিন টিক মার্ক দেওয়া যেটা আছে ছবিগুলো যাতে সেরকম হয়, অন্যরকম যাতে না হয়। ওকে, এটা দেখিয়ে আপনি আপনার ফটোগ্রাফারকে বুঝিয়ে দিতে পারবেন যে আসলে কিরকম করে আপনি ছবিটা তুলতে চাচ্ছেন। ঠিক আছে, ওকে, এটা এখানকার এগুলো ফটোগ্রাফার হাউ টু ভিডিও সেটাইমস ইন আচ্ছা জানো জিনিস। ওকে, তো আমাদের এখানে রিসেন্ট ফটোগ্রাফও হয়ে গেল। তারপরে রয়েছে ব্রিং এনি প্রুফ অফ প্রিভিয়াস ভ্যাকসিনেশন অফ COVID-19 if you have one. This is not mandatory. The penal physician will include this record within your exam. Okay, if you referred for an X-ray or other test, you may be asked to present your identification again when you go for those tests. মানে ওই টেস্টের সময় আইডেন্টিফিকেশন যদি আপনার কাছে চায় তাহলে আপনাকে দেখাতে হবে। আচ্ছা, what you need to pay for, you must pay all fees related to the medical exam when you are there, including the fee for the doctor or radiologist. আপনার সেই ফিটা দিতে হবে। Any special test, investigations or treatment needed, এগুলোর জন্য পেমেন্ট দিতে হবে। Any specialist you need to see, যদি স্পেশালিস্ট দেখতে হয় সেক্ষেত্রে তার পেমেন্ট আপনাকে দিতে হবে। If we refuse your application after your medical exam, we won't refund those fees. মানে আপনার যদি অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি এই ফি এর রিফান্ডগুলো পাবেন না। আচ্ছা, এখানে বলেছে রেফিউজিস এন্ড অ্যাসাইলাম সিকার্স আর এক্সেম্পট ফ্রম পেইং দ্য ফিস।
তো আমার মনে হয় না এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি হোয়াট টু এক্সপেক্ট ডিউরিং ইউর এক্সাম। আপনি আপনার এক্সামের সময় কি এক্সপেক্ট করতে পারেন। অনলি অ্যান অ্যাপ্রুভড প্যানেল ফিজিশিয়ান ক্যান ডু কমপ্লিট মেডিকেল এক্সাম ফর ইমিগ্রেশন রিজনস। এটা তো আমরা একটু আগে দেখলামই।